এত যত্ন করার পরেও ঠান্ডায় মরিচ গাছটি হঠাৎ করেই কেন যেন মরে গেল। বুঝতেই পারলাম না, উপর দিক থেকে একেবারে ভালো ছিল, সতেজ ছিল। তারপরে একদিন দেখলাম মাথা নুয়ে একেবারে গাছটি যেন নিঃশ্বাস ত্যাগ করে দিল। বুঝতেই পারলাম না, চোখের সামনে এত চমৎকার সামারে বাঁচিয়ে রাখা গাছটি ঘরে আনলাম, আর সেই গাছটি হঠাৎ করেই মরে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন এই ঠান্ডায়। তো আমরাও সবাই ভালো আছি। তো আপনাদের এত বেশি প্রশ্ন পেয়েছি যে আমার কাছে ভীষণ খারাপ লেগেছে। ভাবলাম যে এর একটি সমাধান আপনাদেরকে অতি শীঘ্রই দেওয়া দরকার, যে ঠান্ডার সময় আপনারা কিভাবে মরিচ নয় অন্যান্য যেই সব গাছ বাড়িতে রেখেছেন কিভাবে যত্ন করবেন। আর আপনাদের যে প্রশ্ন ছিল যে মরিচ গাছটি একেবারেই বেঁচে ছিল, হঠাৎ করে দেখলেন কি গাছটি একেবারেই নুয়ে গেছে, তাদের নিঃশ্বাসটি ত্যাগ করেছে। এর কারণ কি? ঠান্ডার সময় এর অনেক বড় কারণ থাকে, যেটা শুরুতেই বোঝা যায় না। তো চলুন আমি আপনাদেরকে এর প্রতিকারও বলবো, এবং কি খাদ্য দিবেন এই ঠান্ডার সময়, কি পরিমাণ খাদ্য দিবেন তাও আপনাদের সাথে শেয়ার করবো, যেন যাদের ঘরে মরিচ গাছ বা অন্যান্য গাছ আছে যেন মরে না যায়। প্লিজ ভিডিওটি যদি ভালো লাগে, আপুকে যদি ভালোবাসেন, আপুর এই ভিডিও দেখে যদি এতটুকু উপকৃত হন, ভিডিওগুলো সবার সাথে শেয়ার করবেন। কারণ যারা একেবারেই নতুন, কোনোদিন গার্ডেনিং করেনি, এবছরই প্রথম, তাদের জন্য জানা জরুরি। এবং যারা 2024-এ নতুন করে গার্ডেনিং করবেন, তাদের জন্য জানাটি খুবই জরুরি। তো চলুন আমরা সরাসরি ভিডিওতেই চলে যাচ্ছি। সবার শুরুতে দেখাচ্ছি আমার ঘরে থাকা নাগামরিচটি। শুকুর আলহামদুলিল্লাহ, আপনারা দেখেছেন সারা সামার ভরে এ গাছে কত পরিমাণ নাগামরিচ এসেছিল। আমি খেয়েছি এবং অনেক ডিপ ফ্রিজও করেছি। এবং 2024-এর জন্য শুরু হয়েছে আমার বীজ কালেক্ট করার জন্য এ গাছ থেকে অনেক মরিচ। অলরেডি অনেক মরিচ শুকাচ্ছে, আবার এই যে দেখুন একটি দুটি করে পাকছেও। সো এই যে পাকনা মরিচগুলো, এগুলো দিয়েও আমি বীজ করব। আর শুকনো যে অংশটি তা দিয়ে আমি বোম্বাই মরিচের আচার করব, যা হচ্ছে নাগা মরিচের আচার। তো আমি আপনাদের দেখাচ্ছি, এই যে দেখুন আমার ঘরে থাকা মরিচ গাছটি এখনও পর্যন্ত কোনো পোকামাকড় কিন্তু ধরেনি, শুকুরে আলহামদুলিল্লাহ। কারণ আমার এই ঘরে তাপমাত্রা যেমন মেনটেন হচ্ছে, আমিও কীটনাশক দিতে কিন্তু একেবারেই ভুলছি না। আর খাদ্য হিসেবে তো আপনারা সবাই জানেন যে আমি মরিচ গাছে চাল ধোয়ার পানি ছাড়া কিন্তু আর কিছুই দিই না। এই যে দেখুন আমার কিন্তু এই ছোট পটটি ছিল বাহিরে, এই গাছে এ পটে ছিল মরিচ গাছ। তারপর এই পটে আমি সামান্য, ওই যে দেখুন যদি দেখা যায় সামান্য কিছুটা মাটি দিয়ে আমি এই পটটি বসিয়ে দিয়েছিলাম। এখন সেই যে উপরের পটের শিকড় নিচের পটে ক্যাচ করাতে কত চমৎকারভাবে গাছটি বাড়ছে। এখন আমার ইচ্ছে যে এই প্রত্যেকটি ডগা পাতা আমি কেটে গাছটিকে অনেক ছোট করব। তবে এখনও যেহেতু ফুল দিচ্ছে, খাদ্য পাচ্ছে, তাই আমি এখনও পর্যন্ত এই কাজটি করব না। যেহেতু এখন উইন্টার, অনেক বেশি গাছ ঘরে নেই, যত্নেরও তেমন কোনো প্রবলেম নেই, একটি দুটি তিনটি গাছ যত্ন দেয়াই যেতে পারে, তাই এটিকে আমি অনেক 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 পরে কাটবো। তবে হ্যাঁ, আপনাদের যদি জায়গা না থাকে, এই মরিচ গাছগুলো আপনারা সব ডগা পাতা কেটে মূল যে ডাল, এটিকে কলম করে রেখে দিতে পারেন 2024-এর জন্য। তো সেটি আমি করব না, যেহেতু জায়গা আছে আমি তাই করব। এখন চলুন আপনাদের আমি দেখাচ্ছি যে আপনাদের গাছটি উপরের দিক থেকে বোর মতন ছিল আর নিচের দিক থেকে কেন এই অবস্থা। সবার শুরুতে আমি আপনাদেরকে বলবো যে আমি একটু স্লোলি কথা বলবো, কারণ হচ্ছে এই যে কনজারভেটরির উপরেই ওই যে উইন্ডো দেখতে পাচ্ছেন, ওই রুমে হচ্ছে আমার আমেনা বুড়ি ঘুমোচ্ছে, তাই আমি একটু স্লোলি কথা বলছি। তো যাই হোক, অনেক সময় দেখা যায় যে ঠান্ডার ভিতর আপনারা গাছে অধিক মাত্রায় পানি ব্যবহার করেন, সেটা শুরুতে একেবারে বোঝা যায় না। গাছের ডগা পাতা একেবারে সতেজ থাকে, গাছপালাও সতেজ থাকে, কিন্তু গাছটি একেবারে নিচের গোড়ার থেকে পচে একেবারে মাথাটি ভেঙে পড়ে। সেই ক্ষেত্রে আপনারা কিভাবে বুঝতে পারবেন? এই যে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে, মাটি দেখে বুঝতে হবে। আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে আমার মরিচ গাছের মাটিগুলোর কি অবস্থা। দেখুন, হাতে ধরলে আপনারা একেবারেই ধরতে পারছেন। দেখুন আপনার হাতও কিন্তু একেবারে শুকনো। এই যে দেখুন মাটিগুলো একেবারেই কড়কড়া আছে, একেবারেই কড়কড়া। দেখুন, সো
আপনাদের পানি দেওয়ার কারণে নিচের দিক থেকে গোড়াটি পচে যায়, তাই এটি আপনারা বুঝতে পারেন না উপরের দিক থেকে, কারণ এটি বোঝা যায় না। যখন নিচের দিকে পচে যায়, পচতে 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 এখানে আসলে এই যে গাছটি একেবারে মাথাটি নামিয়ে ঠিক এভাবে নিচের দিকে পড়ে যায়, যে কারণে আপনাদের এই সমস্যা। আপনাদের সবার আগে বুঝতে হবে, যেইভাবেই রাখেন না কেন ঘরের তাপমাত্রা কখনোই 20-এর নিচে নামা যাবে না। 20-এর নিচে যদি নামে তখনই পানি দিতে হবে আপনাদের 15 দিনে একদিন। আমার এই পুরো বাড়ির তাপমাত্রা 20-এর নিচে কখনো আমরা নামতে দিই না। আমার কনজারভেটরিতে অলরেডি 35-40 হয়ে যায় এই ঠান্ডাতেও, যদি রৌদ্র ওঠে। আর যদি রৌদ্র না থাকে তারপরে ওই যে দেখলেন 23 থেকে 25 তো অনায়াসে থাকে, কারণ 24/7 এমনিতেও ঘরে হিটার চলে। তো এই জন্য আমি নিজেও কিন্তু এই তাপমাত্রা থাকার কারণে প্রতি সপ্তাহে একদিন পানি দিই। এটি মেনটেন করার জন্য, মনে রাখার জন্য আমি যে কাজটি করি, প্রতি শুক্রবার পানি দিই। এতে করে বোঝা যায় যে শুক্রবার জুম্মার দিন মনে থাকে যে আজকে তো জুম্মা, আমি লাস্ট জুম্মায় পানি দিয়েছি, সো এই জুম্মায় দিতে হবে। তাই আমি প্রতি 7 দিনে একদিন পানি দিই। আপনারাও চেষ্টা করবেন 7 দিনে একদিন পানি দিতে। আর যাদের তাপমাত্রা 10 থেকে 12 থাকে তারা কিন্তু 15 দিনে একদিন পানি দিবেন। ট্রাস্ট মি, গাছটি বেঁচে থাকবে, মরে যাবে না। আর আপনারা গাছ বানাতে বানাতে এইটুকু অভিজ্ঞতা অবশ্যই হয়ে গেছেন যে একটি গাছে কখন পানি এবং খাদ্যের প্রয়োজন হয়। এবার আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি খাদ্য, যে খাদ্যটি দিলে গাছের পানির অভাবও মিটে যায়। জি হ্যাঁ, আর এই খাদ্যটি আমি অ্যাপ্লাই করব আমার গাছে অধিক আরও ফুল আনার জন্য, ফলগুলো টিকে থাকার জন্য, ফুলগুলো যেন ঝরে না যায় তার জন্য। যেহেতু আমরা এখন শুকনো জৈব সার কম ব্যবহার করব, শুকনো জৈব সার ফরমান্ট হতে টাইম লাগে, কারণ শুকনো জৈব সার ব্যবহার করলে পানি ব্যবহার করতে হয়। আর আমরা যেহেতু পানি কম ব্যবহার করব, আমরা যেহেতু 15 দিনে বা 7 দিনে একদিন খাদ্য দিব, তাই খাদ্যটি হতে হবে অধিক শক্তিশালী। তো আজকে সেই খাদ্যটি কি অধিক শক্তিশালী, চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি। শুকর আলহামদুলিল্লাহ, আপনারা বরাবরই জানেন যে আমি চাল ধোয়ার পানি গাছে ব্যবহার করি। আজ আমি এখানে চাল ধোয়ার পানি ব্যবহার করছি না, আজ আমি এমন একটি খাদ্য ব্যবহার করছি যার কারণে আমার ঘরে থাকা এই গাছটিতেও প্রাণ ফিরে পেয়েছে। মরিচের বাহার দেখুন আপনারা, আর গাছের কালারটি দেখুন কত চমৎকার। সামারের টাইমে আমরা এরকম রূপ দেখতে পাই। তো এই যে এখানে কি রয়েছে, এখানে রয়েছে ডাল। আমরা যে মাসকলার ডাল খাই সেই ডাল, আপনারা চাইলে মসুরের ডালও ব্যবহার করতে পারবেন। এতে প্রচুর পরিমাণে ফসফরাস রয়েছে। আর এই যে ডাল, এটি কিন্তু ফরমান্ট করা, এটি সরাসরি ডাল না। আমি মাসকলার ডাল পানিতে ভিজিয়ে ব্লেন্ড করে গতকালকেই রেখে দিয়েছিলাম। এই যে দেখুন সব কিছু নিচের দিকে গিয়ে আছে। এখন এই পানিটিকে আমি ভালো করে নেড়ে ঠিক 200 ml পর্যন্ত এখানে দেব। 200 ml এর বেশি না, কারণ এটি হচ্ছে ফার্মেন্টেশন লিকুইড ফুড। এই ফুডটি বেশি দেওয়া যাবে না, এটি অধিক মাত্রার শক্তিশালী একটি ফার্টিলাইজার। এটি হচ্ছে ফার্মেন্টেশন ফসফরাস বলা চলে, যা গাছের গোড়ার জন্য, গাছের জন্য অধিক প্রয়োজন। আর এই যে নতুন নতুন ছোট ছোট মিয়া ভাইগুলো এসেছে, অনেক ফুল, এদেরকে টিকিয়ে রাখার জন্য। দেয়ার নিয়মটি কি আমি আপনাদের বলে দিচ্ছি। পানিটি ব্যবহার করার নিয়ম হচ্ছে খুবই ভালো করে আপনাদের এভাবে নেড়ে নিতে হবে, যেন ব্লেন্ড করা ডালটি আপনাদের এই পানির সাথে খুবই ভালো করে মিশে যায়। যে কোনো একটি লাঠি দিয়ে আপনারা এভাবে মিশিয়ে নিতে পারেন। এরপর আপনারা এই যে পট, এই পটটিকে ধরে সরাসরি আপনারা দিয়ে দিবেন এই গাছের গোড়ায়। এই যে দেখুন 200 ml থেকে বেশি কিন্তু দেবেন না। এই যে দেখুন ঠিক এইটুকু পরিমাণ যথেষ্ট আপনাদের এই গাছটিকে ভালোভাবে বাঁচিয়ে রাখার জন্য। আশা রাখবো আপনারা বুঝতেই পেরেছেন যে কী কারণে আপনাদের গাছগুলো মরে যাচ্ছে। অবশ্যই আপনাদের টেম্পারেচারগুলো মেনটেন করতে হবে। যদি ঘরে গাছ রাখেন 10-12 হলে আপনাদের অবশ্যই 15 দিনে একদিন পানি দিতে হবে। আর যদি 20 থেকে 25-এর উপরে থাকে তাপমাত্রা, তবেই আপনারা 7 দিনে একদিন। প্রতিদিন তো স্বপ্নেই চিন্তা করবেন না। মাটি কতটুকু শুকনো থাকে তা তো আমি আপনাদের দেখিয়ে দিলাম। আশা রাখছি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আর এই যে আপনাদের লিকুইড যে ফসফরাসটি, তা কিভাবে বানাবেন তাও নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন। আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে, নতুনদের অনেক উপকারে লাগবে। তাই প্লিজ ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফিজ।